হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফাইনালের প্রথম চ্যাপ্টার হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স নিয়ে পড়বো। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে CO2 এর মধ্যে আপনার যেমন ডেরিভেশন আছে, কিছু এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন থাকবে। সো শুরু করা যাক। থার্মোডাইনামিক্স জিনিসটা কি? থার্মোডাইনামিক্স হচ্ছে ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে হিট এবং টেম্পারেচার নিয়ে স্টাডি করা হয় এবং এদের বিভিন্ন সম্পর্ক নিয়েও স্টাডি করা হয় এবং সেটা নিয়ে বিভিন্ন কাজও করা হয়। তো হিট জিনিসটা কি? হিট বা তাপ হচ্ছে এক টাইপের এনার্জির ফর্ম, যেই এনার্জিটা আপনার হায়ার তাপমাত্রা থেকে বা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় প্রবাহ হয়। এখন এই প্রবাহটা বিভিন্নভাবে হতে পারে, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন প্রসেসের মাধ্যমে। প্রসেসগুলা সম্পর্কে ডিটেলসে আমাদের আপাতত জানানো হবে না, জাস্ট নামগুলা সংজ্ঞার জন্য মনে রাখতে পারেন। তো হিট হচ্ছে বেসিক্যালি একটা এনার্জির ফর্ম যেটা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে প্রবাহ হয়। তাহলে টেম্পারেচারটা কি? টেম্পারেচার হচ্ছে এক টাইপের কোয়ান্টিটি যেটা ব্যবহার করে আমরা ডিটারমাইন করতে পারি যে একটা বস্তু কতটুকু তার বস্তুটার কোল্ডনেস বা হটনেস আমরা ডিটারমাইন করতে পারি। সো হিট এবং টেম্পারেচারের এটাই হচ্ছে মূল পার্থক্য। হিট হচ্ছে এক টাইপের এনার্জি, আর টেম্পারেচার হচ্ছে এক টাইপের কোয়ান্টিটি যেটা মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। কি মেজারমেন্টের জন্য ইউজ করা হয়? একটা বস্তু কতটুকু কোল্ডনেস বা হটনেস থাকে। এখন হিটে এবং টেম্পারেচারের মধ্যে কিছু পার্থক্য আছে যেটা আমাদের আসতে পারে। এর মধ্যে ফার্স্ট পার্থক্য তো আমি বললামই। সেকেন্ড পার্থক্য হচ্ছে হিটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, টেম্পারেচারকে আপনি সেলসিয়াস কিংবা কেলভিন কিংবা আবার ফারেনহাইট দ্বারা প্রকাশ করা যেতে পারে, যেই মাধ্যমে আমরা স্কেল করি আর কি। তো কিউ এর একক হচ্ছে জুল। হিটের অর্থাৎ হিট, যেহেতু হিট কিন্তু একটা এনার্জি, আপনার এনার্জির আমার একক কি? জুল। সেম ভাবে হিটের এককও জুল। এখন টেম্পারেচার একক কি? যদি আমি সেলসিয়াসে ইউজ করি তাহলে তার একক হচ্ছে এটা। যদি কেলভিন ইউজ করি তাহলে ডিরেক্টলি কেলভিন। আর যদি আমি ফারেনহাইটে ইউজ করি সেই ক্ষেত্রে এটার একক হচ্ছে এটা। অ্যান্ড আরেকটা পার্থক্য বলতে পারি, সেটা হচ্ছে হিটকে আমরা মেজারমেন্টের জন্য ব্যবহার করি ক্যালোরিমিটার, আর টেম্পারেচারকে মেজারমেন্টের জন্য ইউজ করি থার্মোমিটার। আবার হিটে এবং টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে, মনে করেন আপনার কাছে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের যত সংখ্যক মলিকিউল, তার টোটাল এনার্জির সমানুপাতিক হচ্ছে হিট। তার মলিকিউলের টোটাল এনার্জি সমানুপাতিক। আর টেম্পারেচারের ক্ষেত্রে আপনার কাছে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের টোটাল মলিকিউলের যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা থাকবে, যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তার সমানুপাতিক হচ্ছে টেম্পারেচার। তো এটা হচ্ছে মলিকিউল এবং টেম্পারেচারের সম্পর্ক, এবং হিট এবং টেম্পারেচারের সম্পর্ক তো আমি বললামই। এটাও একটা ইম্পর্টেন্ট পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে যে হিটে আমরা যেই ফিজিক্সের যেই ব্রাঞ্চে হিট নিয়ে কাজ করা হয় তাকে ক্যালোরিমেট্রি বলা হয়, এবং যে ব্রাঞ্চে টেম্পারেচার নিয়ে কাজ করা হয় তাকে তাকে থার্মোমেট্রি বলা হয়। তো এইসব পার্থক্যগুলো করবেন। আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে টেম্পারেচারে কিন্তু কোনো মাত্রা থাকে না, কোনো মাত্রা বা ডাইমেনশন থাকে না, কিন্তু হিটের ডাইমেনশন থাকে। হিটের ডাইমেনশনটা হচ্ছে mL² T−2। এটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্থক্যটা খুবই মেনশন করবেনই, যে হিটের ডাইমেনশন রয়েছে। হিটের ডাইমেনশন হচ্ছে mL² T−2, যেখানে টেম্পারেচারের ডাইমেনশন থাকে না। আমরা মাত্রই বললাম যে টেম্পারেচারকে বিভিন্নভাবে স্কেল করা যেতে পারে, সেটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন কিংবা ফারেনহাইট। আরেকটা রয়েছে রমার। তো এই প্রত্যেকটা স্কেলের মধ্যে আমরা একটা রিলেশন দেখাবো। যদি আমি সেলসিয়াসে করি সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। যদি টেম্পারেচারকে মেজার করি সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তারপর কেলভিনে করলে কে দ্বারা, এবং ফারেনহাইট করলে এফ দ্বারা। আরেকটা রয়েছে রোমার, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। রোমারটা বেশি একটা প্রয়োজন না, বাট এই তিনটাই হচ্ছে মেইন। তো সবগুলো যদি আমি সম্পর্ক তৈরি করি, সেলসিয়াসের ক্ষেত্রে C/5 ডিভাইডেড বাই C/5 ইকুয়াল টু কে। কেলভিনটাকে অনেক সময় আপনারা স্লাইডেও তো দেখবেন টি দ্বারা প্রকাশ করা আছে, আপনারা টি দ্বারাও ইউজ করতে পারেন। আমি পার্সোনালি কে ইউজ করতেছি। কে ইকুয়াল টু 273 ডিভাইডেড বাই 9, সরি ডিভাইডেড বাই 5। 9 হচ্ছে এফ এর ক্ষেত্রে। সো এফ -32 ডিভাইডেড বাই 9। আর আর এর ক্ষেত্রে আমরা প্রিভিয়াসলি এইচএসসিতে যারা পড়ে আসি তারা সব প্রবাবলি রমারটা হয়তো দেখেন নাই, এই তিনটা সম্পর্ক আগে হয়তো পরিচিত। আর এর ক্ষেত্রে হচ্ছে R-492 ডিভাইডেড বাই 9। সো আপনাদের ফারেনহাইট এবং রমারের হচ্ছে ভগ্নাংশ, সরি হরটা সেম, দুইটাই হচ্ছে 9। আর সেলসিয়াস এবং কেলভিনের ক্ষেত্রে দুইটারই হচ্ছে 5। কেলভিনের ক্ষেত্রে -273, ফারেনহাইটের ক্ষেত্রে -32, এবং রমারের ক্ষেত্রে -492, এবং সেলসিয়াসে কোনো মাইনাস থাকে না। তো এটি হচ্ছে রিলেশন বিভিন্ন টেম্পারেচার স্কেলের মধ্যে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার ম্যাথেও আসতে পারে, CO1-এও আসতে পারে। সো এই জিনিসটা ক্লিয়ার রাখেন। এখন আমরা শিখবো ক্রিটিক্যাল টেম্পারেচার। তো ক্রিটিক্যাল টেম্পারেচার আগে এই জিনিসটা খেয়াল করেন। মনে করেন আপনার কাছে একটা কন্টেইনার আছে, কন্টেইনার বা ভেসেলের ভিতরে আপনার অনেক গ্যাসীয় কোনো একটা পদার্থ আছে, যে কোনো একটা গ্যাসীয় পদার্থ আছে। অ্যান্ড আপনি করলেন কি, এই কন্টেইনারকে কনস্ট্যান্টলি আপনি প্রেশার দিতে থাকলেন, পি পরিমাণ প্রেশার দিতে থাকলেন। তো কি হলো, কন্টেইনার যে এই প্রেশারটা কনস্ট্যান্টলি নিচে আসতে থাকলো, নিচে আস্তে আস্তে কনস্ট্যান্টলি এই গ্যাসটাকে আরো কম একটা ঘনত্বের এর ঘনত্বটা বৃদ্ধি করে দিতেছে, এবং এর জন্য
গ্যাসের যে ভলিউমটা ছিল সেটাকে হ্রাস করতেছে। তো এতে কি হবে, আপনার পি এর মান যতই বাড়তে থাকবে ততই এই গ্যাসীয় পদার্থটা আস্তে আস্তে আপনার তরল পদার্থে পরিণত হবে। কিন্তু গ্যাসে এই প্রেশারের মান যতই বৃদ্ধি পাবে আপনার এই গ্যাসীয় পদার্থটা ততটাই তরল, আস্তে আস্তে তরল পদার্থে পরিণত হতে থাকবে। কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে এই যে বস্তুটা, এখানে এই যে গ্যাসীয় পদার্থটা এই স্পেসিফিক একটা টেম্পারেচারের মধ্যে এই বস্তুটা যতই প্রেশার দেওয়া হোক না কেন সেই বস্তুটা কখনো তরল পদার্থে পরিণত হবে না। আমি আরেকবার রিপিট করি, ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটা স্পেসিফিক টেম্পারেচার, এমন একটা স্পেসিফিক যেই টেম্পারেচারে এই গ্যাসীয় পদার্থটা যদি এই স্পেসিফিক টেম্পারেচারে থাকে তখন আপনার এই টি এর মান আপনি যতই বৃদ্ধি করেন না কেন সেক্ষেত্রে এই গ্যাসীয় যেটা আছে সেটা কখনো তরল পদার্থে পরিণত করা সম্ভব না। এই টেম্পারেচারটাকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হচ্ছে। সংজ্ঞাটা একবার দেখেন যে ক্রিটিক্যাল টেম্পারেচার অফ এ সাবস্টেন্স, এখানে সাবস্টেন্স বলতে যে গ্যাসীয় পদার্থ সেটাই, সাবস্টেন্স ইজ দ্য টেম্পারেচার অ্যাট অ্যাবভ, এই টেম্পারেচার থাকলে বা মিনিমাম টেম্পারেচার বা এই টেম্পারেচার বেশি হইলেও ওই বস্তুটাকে, এই গ্যাসীয় বস্তুটাকে আপনি আর লিকুইফাইড বা তরল পদার্থে পরিণত করতে পারবেন না, এটার প্রেশার যতই বেশি হোক কেন, নো ম্যাটার হাউ মাচ দ্য প্রেশার ইজ অ্যাপ্লাইড। সো এই সংজ্ঞাটা মনে রাখবেন, এই সংজ্ঞাটা আপনি CO1 হতে পারে, এন্ড এই সংজ্ঞাটা লাগবে আমাদের এই ভেপর এন্ড গ্যাস বুঝার জন্য। ভেপর হচ্ছে যখন কোনো একটা গ্যাসীয় পদার্থ ক্রিটিক্যাল টেম্পারেচারের কম থাকবে বা বিরত থাকবে তখন সেটাকে আমরা ভেপর বলা হবে। এবং এটাতে যেহেতু এটা ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে কম, তার মানে এটাকে প্রেশার অ্যাপ্লাই করে আমরা ভেপরকে তরল পদার্থে পরিণত করতে পারবো। আর গ্যাস হচ্ছে যেটা, যেই গ্যাসীয় পদার্থটা আপনার ক্রিটিক্যাল টেম্পারেচারে বেশি থাকবে তখন তাকে গ্যাস বলা হবে। তো এই গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু যতই প্রেশার দেই না কেন তাকে তরল পদার্থে পরিণত করা সম্ভব না। সো এটা হচ্ছে ভেপর এবং গ্যাসের মধ্যে মূল পার্থক্য, যে ভেপরের ক্ষেত্রে সেটা ক্রিটিক্যাল টেম্পারেচারে কম থাকলে, কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্স বা গ্যাসীয় পদার্থ যদি ক্রিটিক্যাল টেম্পারেচারে কম থাকে, ক্রিটিক্যাল টেম্পারেচারে কম তাপমাত্রায় থাকে, সেই ক্ষেত্রে তাকে আমরা ভেপর বলি। আর গ্যাসিয়াস সাবস্টেন্স বা গ্যাসীয় পদার্থ যদি ক্রিটিক্যাল টেম্পারেচার বা সমান বা তার বেশি থাকে সেক্ষেত্রে তাকে আমরা গ্যাস বলে থাকি। তো এই ছিল মূল পার্থক্য গ্যাস এবং ভেপরের মধ্যে। এখন আমরা দেখব কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটা খুব ইম্পর্টেন্ট CO1 এর জন্য, CO2 এর জন্য আসতে পারে, বাট CO1 এর জন্য মেইনলি ইম্পর্টেন্ট। CO1 এর জন্য আসলে আবার বেশি মার্কারও থাকতে পারে। তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস হচ্ছে এমন একটা থিওরি যেটা এক্সপ্লেইন করে যে আমাদের কোনো ভেসেলের মধ্যে বা কোনো একটা কন্টেনারের মধ্যে আমি যদি কোনো একটা গ্যাস রাখি সেক্ষেত্রে সেই গ্যাসের ভিতরে অসংখ্য পরিমাণ ছোট ছোট পার্টিকেল থাকবে। যেখানে আপনি দেখতে পারেন এখানে যে হলুদ রঙের করে দেওয়া, এটা একটা পার্টিকেল মনে করতে পারেন। এরকম অসংখ্য পার্টিকেল থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ, যেটা অ্যাটম বা মলিকুল বলে থাকি আমরা। এগুলা এই পার্টিকেলগুলো কনস্ট্যান্টলি একটা মোশনের মধ্যে থাকে এবং মোশনটা খুবই, এদের যে গতিটা থাকে খুবই খুবই র্যান্ডম হয় এবং আনপ্রেডিক্টেবল হয়। তো এগুলো কনস্ট্যান্টলি যেহেতু মোশন থাকে, একটা পার্টিকেল এবং আরেকটা পার্টিকেলের মধ্যে কনস্ট্যান্টলি সংঘর্ষ হতে থাকে, কনস্ট্যান্টলি একটা একটার সাথে কোলাইড করতে থাকে এবং সংঘর্ষ করতে থাকে। এবং এটা যে কন্টেনারের মধ্যে রাখবো সেই কন্টেনারের ওয়ালের সাথেও একটা সংঘর্ষ হতে পারে। তো এটাই হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মেইন কথা। এবং এটা এক্সপ্লেইন করে যে একটা গ্যাস কিভাবে, একটা কন্টেনারের মধ্যে যদি আমি গ্যাস রাখি সেক্ষেত্রে গ্যাসগুলা কনস্ট্যান্টলি একটা মোশন বা গতির মধ্যে থাকবে এবং তারা একেবারে সংঘর্ষ করতে থাকবে এবং তারা যে কন্টেনার থাকবে সেই কন্টেনারের ওয়ালের সাথে সংঘর্ষ করবে। এবং এই গ্যাসগুলোর ভিতরে যে তাদের নিজেদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন বা অ্যাট্রাকশন বা রিপালশন থাকে সেটা আমরা কনসিডার করি না, কারণ ক্ষুদ্র হয়ে দেখে আমরা তাকে কনসিডার করি না। এই প্রতিটা পার্টিকেলের এতটাও বেশি একটা ম্যাটার করে না আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসের জন্য। এখন দেখেন কাইনেটিক থিওরি যদি আমি একটু ডিটেলসে বলি, কাইনেটিক থিওরি ফার্স্টে এটা আমরা প্রিভিয়াসলি বলছি খুবই স্মল পার্টিকেলস থাকে যেগুলোকে আমরা মলিকিউল হিসেবে বলি। এবং এই পার্টিকেলস গুলার মাস থাকে সবগুলোর, আমরা অ্যাজিউম করি যে সবগুলোর সেম পরিমাণ মাস থাকে এবং মলিকুলের নাম্বার অনেক বৃহৎ পরিমাণ হয়। তারপর এই কনস্ট্যান্টলি যে মলিকুলসগুলো থাকে সেগুলো কনস্ট্যান্টলি একটা র্যান্ডম এবং র্যাপিড মোশনে থাকে, যেটা খুবই আনপ্রেডিক্টেবল থাকে, একটা কনস্ট্যান্টলি একটা র্যাপিড গতির মধ্যে থাকে। এবং এই মলিকুলগুলো গ্র্যাভিটি দ্বারা এফেক্টেড না, গ্র্যাভিটির মান বা জি এর মানটা এদের উপর এফেক্টেড থাকে না। এবং এই মলিকুলগুলা সংঘর্ষের সময় তাদের একে অপরের সাথে যে ইয়াটা থাকে, অ্যাট্রাকশন বা রিপালশন, সেটা আমরা কনসিডার করি না, সেটা থাকে বাট সেটা পরিমাণ খুব ক্ষুদ্র হয় দেখে আমরা কনসিডার করি না। তারপর 7 নাম্বারটা হচ্ছে, 7 নম্বর হচ্ছে যেটা আমি প্রিভিয়াসলি বলে আসি যে এই কনস্ট্যান্টলি, যেহেতু মলিকুলগুলো কনস্ট্যান্টলি একটা স্পিডের মধ্যে থাকে, একটা গতির মধ্যে থাকে, তো তাদের মধ্যে একে অপরের সাথে কনস্ট্যান্টলি সংঘর্ষ হতে থাকে। এবং তারা যে কন্টেনারের মধ্যে থাকবে সেই কন্টেনারের ওয়ালের সাথেও তাদের সংঘর্ষ হবে। এবং আপনি যদি 7 নম্বরটা এতটুকু রেখে তাহলেই হবে, আপনার লাস্টে 2 লাইন বেশি একটা ইম্পর্টেন্ট না।
তারপর হচ্ছে আমাদের এভারেজ কাইনেটিক এনার্জি। এই গ্যাসে যে এভারেজ কাইনেটিক এনার্জি থাকে বা আপনাদের এভারেজ গতিশক্তি থাকে সেটা টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে, এবং টেম্পারেচার পরিবর্তনের সাথে এভারেজ কাইনেটিক এনার্জিটা বা গতিশক্তিটা পরিবর্তন হয়। কিন্তু টেম্পারেচারের পার্থক্যের সময় এটা বলেছিলাম যে টেম্পারেচার কোনো একটা মলিকিউলের এভারেজ কাইনেটিক এনার্জির সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে কাইনেটিক এনার্জির পরিমাণ চেঞ্জ হবে এবং তাপমাত্রা হ্রাস করলে কাইনেটিক এনার্জির পরিমাণটা ভিন্ন হবে। তো আপনারা যদি এই 8টার মতন পড়ে যান তাহলে কিন্তু হয়ে যাবে কাইনেটিক থিওরি অফ গ্যাসের জন্য। CO2 তে আসলে সমস্যা নেই, CO1 এ আসলে এই লাইনটা লিখে হয়তো একটা দুইটা এক্সপ্লেন করে দিতে পারেন। এখন এই মলিকিউলগুলো যদি একটা বেগের মধ্যে থাকে বা মোশনের মধ্যে থাকে তার মানে তাদের নিশ্চয়ই একটা বেগ থাকবে। মনে করেন আপনার একটা কন্টেনারের মধ্যে n সংখ্যক মলিকিউল আছে, সেক্ষেত্রে যে কোনো একটা মলিকিউলের বেগ আমি C1 ধরলাম, C1, এভাবে প্রথম একটা মলিকিউলের বেগ C1, দ্বিতীয় মলিকিউলের C2। এখন ওই কন্টেনারের মধ্যে যদি n সংখ্যক মলিকিউল থাকে তার মানে n তম মলিকিউলের বেগ কত হবে? C2n। এখন এই n তম আমাদের প্রত্যেকটা মলিকিউলে যদি বেগ ভিন্ন হয় সবগুলা নিয়ে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটা এভারেজ কাজ করতে পারি। এই এভারেজ যে ভেলোসিটিটা আছে সেটাকে আমরা মিন ভেলোসিটি বলি। সো এভারেজ ভেলোসিটি কিভাবে বের করবো আমরা? আমি ধরলাম এভারেজ ভেলোসিটি বা মিন ভেলোসিটিকে আমি সি ধরলাম, সেক্ষেত্রে C1 প্লাস C2, এভাবে n সংখ্যক মলিকিউলের বেগ হচ্ছে Cn, এবং সবগুলোকে ডিভাইডেড বাই n। তো এটাই হচ্ছে আমাদের মিন ভেলোসিটি। তো মিন স্কোয়ার ভেলোসিটি কি? মিন স্কোয়ার ভেলোসিটি খুবই সিম্পল, যে প্রতিটা ভেলোসিটি আমি বর্গ করি এন্ড দেন তার যদি অ্যাভারেজ করি সেই ক্ষেত্রে সেটা আমি মিন ভেলোসিটি হবে। এখন দেখেন আমরা এখান থেকে লিখছি যে মিন ভেলোসিটিটা হচ্ছে প্রতিটা ভেলোসিটি, প্রতিটা মলিকিউলের ভেলোসিটি যোগফল ডিভাইডেড বাই তাদের মলিকিউলের সংখ্যা। এইভাবে তো আমরা অ্যাভারেজ বের করি, তাই না? মিন ভেলোসিটি বলতেছে যে প্রতিটা মলিকিউলের ভেলোসিটির বর্গের যোগফল তারপর ডিভাইডেড বাই n। এটা হচ্ছে আমাদের মিন স্কোয়ার ভেলোসিটি। মিন ভেলোসিটি হচ্ছে যাদের জাস্ট অ্যাভারেজ ভেলোসিটিটা বের করা, আর মিন স্কোয়ার ভেলোসিটি হচ্ছে তাদের প্রতিটা মলিকিউলের ভেলোসিটির বর্গের টোটাল যে সমষ্টি আসবে তার অ্যাভারেজের ভেলোসিটির মানটা। তো এখন মিন স্কোয়ার ভেলোসিটি বুঝলাম, এখন হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। আমরা মিন স্কোয়ার ভেলোসিটিটা কি দেখছি এখানে? এটা প্রতিটা মলিকিউলের বর্গের যোগফলের সমান। আর রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলতেছে যে এই যে টোটাল আমার এভারেজ স্কোয়ার ভেলোসিটিটা আসতেছে তার বর্গমূলের সমান, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এখানে আমরা এখানে এটাকে সি স্কোয়ার, সি প্রাইম দ্বারা হচ্ছে সি বার বা প্রাইম যেটা বলতে চান আপনারা। আর এখানে মিন স্কোয়ার ভেলোসিটি সেটা হচ্ছে আমরা সি বার, বাট এখানে একটা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে রুট মিন স্কোয়ার ভেলোসিটিটাকে আপনারা সি দ্বারা প্রকাশ করতে পারি, জাস্ট সি। বা সিটা কি হবে তাহলে এখানে, যদি এটা মিন স্কোয়ার ভেলোসিটি যদি স্কোয়ার থাকে উপরে, সেক্ষেত্রে এটা কি হবে, উপরে একটা ইয়া থাকবে স্কোয়ার। সো এই স্কোয়ার এবং স্কোয়ার কাটা আলটিমেটলি আমি সি পেতেছি। তার মানে এখানে কি আসতেছে, এখানে আমার আসছে যে পুরোটা রুট ডিভাইডেড বাই n, এখানে n এর উপরে রুট আছে। তো এটাই হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলতেছে যে আমার যেই এভারেজ ভেলোসিটি আছে তার স্কোয়ারের করে যে রেজাল্ট আসবে তার রুট। তো এটাই হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের সামনে একটা ডেরিভেশনে লাগবে। এবং আমাদের এখন নেক্সট টপিক হচ্ছে মিন স্কোয়ার ভেলোসিটি। নেক্সট টপিক হচ্ছে মিন ফ্রি প্যাথ। এটা মিন ফ্রি প্যাথ হবে, আমার একটু মিস্টেক হয়েছিল। তো মিন ফ্রি প্যাথটা কি? মিন বলতে কিন্তু আপনার অ্যাভারেজ বোঝায়। তো অ্যাভারেজ ফ্রি প্যাথটা বলতে কি বোঝাচ্ছে? তো অ্যাভারেজ ফ্রি প্যাথ হতেছে কোনো একটা মলিকিউলের দুইটা সংঘর্ষের মধ্যে যতটুকু পথ অতিক্রম করা হয়, যে অ্যাভারেজ পথটা অতিক্রম করা হয় সেটাকে আমরা মিন ফ্রি প্যাথ বলা হয়। তো মনে করেন একটা পার্টিকেল, এখানে এই পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আরেকটা পার্টিকেলের সাথে সংঘর্ষ হলো, তার দূরত্ব অতিক্রম করলো এস। আবার বি পার্টিকেলের সাথে সংঘর্ষ করার পরে সে সি পার্টিকেলের সাথে আরেকটা সংঘর্ষ করতে তার যে দুটো অতিক্রম হচ্ছে সেটা হচ্ছে S2। আবার সি থেকে ডি পার্টিকেলের সাথে যখন সংঘর্ষ হলো সেই ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব S3। এভাবে সে এন সংখ্যক বার কলিশন হলো বা সংঘর্ষ হলো, এবং এন সংখ্যক বার সংঘর্ষের মধ্যে তার টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স হচ্ছে এস। সেই ক্ষেত্রে তার মিন ফ্রি প্যাথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে ল্যামডা হবে ল্যামডা ইকুয়াল টু S/n। এটাই হচ্ছে আমার মিন ফ্রি প্যাথ। এখান থেকে ইউজুয়ালি ম্যাথ আসে না, বাট থিওরির জন্য এই জিনিসটা আপনারা ক্লিয়ার রাখতে পারেন। এখন আমরা দেখব আইডিয়াল গ্যাস ল বা আদর্শ গ্যাসের ল। এখন আদর্শ গ্যাসের ল বলতেছে এমন একটা
গ্যাসের একটা ইকুয়েশন দেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি কোনো গ্যাসের জন্য এক্সিস্ট করে না, বাট আমরা এই লটাকে ইউজ করি বিভিন্ন গ্যাসের বিভিন্ন প্রপার্টিজ এক্সপ্লেন করার জন্য বা বিভিন্ন জিনিস বা ডিটারমাইন করার জন্য। সো মনে করেন কোনো একটা গ্যাসের ক্ষেত্রে পি পরিমাণ প্রেশার দেওয়া হচ্ছে এবং তার ভলিউমটা হচ্ছে ভি, এবং ওই গ্যাসের মধ্যে এন সংখ্যক মলিকিউল আছে এবং গ্যাসটাকে টি টেম্পারেচারে রাখা হচ্ছে। তো আইডিয়াল গ্যাস ল বলতেছে সেই ক্ষেত্রে হবে পিভি ইকুয়াল টু এন আর টি। এখানে আরটা হচ্ছে একটা ধ্রুবক, এই আর এর দুইটা ভ্যালু আমরা শিখবো। একটা হচ্ছে আপনার 0.08 তো আপনার আর এর ভ্যালুটা যখন 0.082 বা আপনি চাইলে 0.083ও মনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে এককটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই এককটা কিন্তু খেয়াল রাখবেন। যখন আর এর ভ্যালু আমরা 0.08206 আনতেছি সেই ক্ষেত্রে এটা হচ্ছে তার একক। তো এটাই হচ্ছে আইডিয়াল গ্যাস ল, পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন আমাদেরকে এই গ্যাসের ডেরিভেশনটা শিখতে হবে। সো ডেরিভেশন শেখার আগে আমি একটু বয়েলস লটা এবং চার্লস লটা বলি। বয়েলস ল বলতেছে যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো একটা এম সংখ্যক ভরের বা কোনো একটা ফিক্সড মাস গ্যাসের যে প্রেশার দেওয়া হবে ওই প্রেশারটা তার ভলিউমের সমানুপাতিক বা আয়তনের ব্যস্ত অনুপাতিক, সমানুপাতিক না, আয়তনের ব্যস্ত অনুপাতিক। সো যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকা হয়, যদি তাপমাত্রাকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, সেক্ষেত্রে একটা গ্যাসের মধ্যে, সেক্ষেত্রে কোনো গ্যাসের মধ্যে যে প্রেশার বা চাপ প্রয়োগ করা হবে সেই চাপটা ওই গ্যাসের ভলিউমের ব্যস্তানুপাতিক। আর এটি হচ্ছে বয়েলস ল, আপনাদের এটাকে CO1 আসতে পারে কিন্তু। সো বেসিক্যালি পিভি ইকুয়াল টু কে, কে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্টের মান। আর চার্লস ল বলতেছে যে যদি আমরা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট না রেখে যদি আমরা প্রেশারকে কনস্ট্যান্ট রাখতে পারি, প্রেশার কনস্ট্যান্ট রাখতে পারি, সেই ক্ষেত্রে ওই ওই গ্যাসের ভলিউম তার টেম্পারেচারের সমানুপাতিক। সো আপনারা বয়েলস এন্ড চার্লস ল একটা জিনিস খেয়াল রাখবেন যে বয়েলস ল বলছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে পি সমানুপাতিক 1/v। আর চার্লস ল এর ক্ষেত্রে প্রেশার যদি আমরা কনস্ট্যান্ট রাখতে পারি তাহলে পি সমানুপাতিক টি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ডেরিভেশনের জন্য। আমাদের এখন এই ডেরিভেশনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকুয়েশন অফ প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি। এখন আমরা যে এই ইকুয়েশনটা দেখছি এটা আমরা ডেরিভেশন করব বয়েলস ল এবং চার্লস ল ইউজ করে। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা একটু পরে আসতেছি, এটা অন্য একটা ডেরিভেশন। আমরা আগে পিভি ইকুয়াল টু এনআরটি এটা দেখব। সো ডেরিভেশন অফ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন which is PV equal to nRT from kinetic theory of gases. সো আমরা ফার্স্টে দেখব আমাদের এই বয়েলস ল যেটা আছে অ্যান্ড দেন চার্লস ল, এই দুইটাকে আমরা দেন কানেক্ট করব অ্যান্ড দেন আমরা পিভি ইকুয়াল টু এনআরটি টা প্রমাণ করব। সো মনে করেন কোনো একটা গ্যাসের জন্য, কোনো একটা গিভেন গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য আমার প্রেশার হচ্ছে পি, তারপর ভলিউম হচ্ছে ভি, এবং তার টেম্পারেচার হচ্ছে টি, এবং গ্যাসটা আছে এন সংখ্যক মলিকিউলের জন্য। আমরা ধ্রুবক জানি আর, বাট ওটা পরে আসতেছি। তো এখন বয়েলস ল কি বলতেছে? বয়েলস ল বলতেছে যে ভি সমানুপাতিক 1/p। এটা হচ্ছে বয়েলস এর ল। এটা কখন হবে? যখন টেম্পারেচারটা আমার কনস্ট্যান্ট থাকবে, আবার চার্লস ল বলতেছে যে ভি সমানুপাতিক টি। কখন ভি সমানুপাতিক টি হবে? যখন আমরা পি এর মানটাকে কনস্ট্যান্ট রাখতে পারবো। তো এই দুইটা সূত্র থেকে আমি ওভারঅল কি লিখতে পারি? যখন আমি পি এবং টি উভয়কে যখন আমি কনস্ট্যান্ট করে দুইটা এই ইকুয়েশনকে যখন কম্বাইন করি, তখন আমি কি বলতে পারি যে ভি সমানুপাতিক, এখানে টিটা কি আছে, ভি এর সাথে গুণ অবস্থায় আছে, সমানুপাতিক, এবং এটা কি, পিটা ব্যস্ত অনুপাতিক আছে। সো আমি টিটাকে সমানুপাতিক রাখলাম, এবং পি যেহেতু ব্যস্ত অনুপাতিক, সো ভি সমানুপাতিক পি। এটা কখন হতেছে? যখন আমি দুইটা লটাকে কম্বাইন করতেছি, বয়েলস ল এবং চার্লস লকে যখন আমি কম্বাইন করতেছি, তখন আমি এটা পেতেছি। এখন আমাদের এই সমানুপাতিক চিহ্নটাকে আমি সরাতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আনলাম, কে টি বাই পি, এন্ড দেন আমি এই পিটাকে এই সাইডে আনতে পারি। সেক্ষেত্রে কি হবে? পিভি, সেক্ষেত্রে হবে পিভি ইকুয়ালস টু কেটি। এখন আমরা কেটাকে সরানোর জন্য কি করতে পারি? কে এর বদলে আমি একটা কনস্ট্যান্ট ইউজ করতে পারি, যেটা আমি প্রিভিয়াসলি দেখেছিলাম, একটা আর। সো সেই কনস্ট্যান্টের মান কি হবে? পিভি ইকুয়ালস টু আর টি। এই আর এর মান আমরা প্রিভিয়াসলি এখানে দেখে আসছি। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। আরও একটা আর এর মান আছে যেটা আমি একটু পরে দেখাতেছি, আর ধ্রুবক ভ্যালুটাকে। আর এটা হইতেছে আপনার কোনো একটা আদর্শ মলিকিউলের জন্য এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। আর যদি এন সংখ্যক মলিকিউল থাকে, সেই ক্ষেত্রে জাস্ট বেসিক্যালি পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন আর এর ভ্যালুটা আমরা ওখানে দেখতে পারি। আরেকটা যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে 8.31, যেটা আমরা হয়তো প্রিভিয়াসলি ইউজ করে আসি, 8.31 জুল পার কেলভিন
জুল পার কেলভিন পার মোল। তো অ্যাগেইন এই জিনিসটা খেয়াল রাখবেন যে এককের সাথে আমার কিন্তু আর এর ভ্যালুটা চেঞ্জ হইতেছে। আর এর ভ্যালু যখন 8.31 তখন তার একক হইতেছে জুল পার কেলভিন পার মোল, এবং আর এর ভ্যালু যখন আমি 0.0826 আনতেছি তখন সেটা লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তো এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এই জিনিসটা খেয়াল রাখেন। এখন আমরা যে ইকুয়েশনটা কথা বলতেছিলাম, ইকুয়েশন অফ প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি, এখন আমরা এই প্রমাণটা দেখব। এখন মনে করেন এরকম একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারের ভিতরে অসংখ্য এন সংখ্যক এন সংখ্যক মলিকিউল আছে, এবং এই মলিকিউলটার অসংখ্য মলিকিউল আছে, এবং এই কন্টেইনারে আমরা তিনটা অক্ষ দেখতেছি। ও থেকে এক্স অক্ষ এক্স বরাবর একটা অক্ষ, এন্ড ও থেকে ওয়াই বরাবর একটা অক্ষ, এন্ড ও থেকে জেড বরাবর তিনটা অক্ষ আছে। এন্ড এই মলিকিউলগুলো কনস্ট্যান্টলি একে অপরের সাথে কলিশন হইতেছে, এবং এই কন্টেইনারের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বা সাইডের দৈর্ঘ্য হচ্ছে, সাইডের দৈর্ঘ্য আমরা এল ধরলাম। এখন যেহেতু কন্টেইনারটা আমি একটা ঘনক ধরে নিতেছি বা কিউব ধরে নিতেছি, তার মানে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল, এতটুকু মানও এল হবে, এতটুকুর মানও এল। তার মানে ওভারঅল কন্টেইনার ভলিউমটা হবে ভি ইকুয়ালস টু এল কিউব, যেহেতু এটা একটা ঘনক। ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এবং আমরা জানি একটা ঘনকের ভলিউমের মান ভি ইকুয়ালস টু এল কিউব হয়। এখন এই কন্টেইনারের ভিতরে যে গ্যাস আছে, গ্যাসের ডেনসিটি আমি ধরলাম রো, এবং কন্টেইনারের ভিতরে প্রতিটা মলিকিউলের ভরকে আমি ধরলাম এম, এবং কন্টেইনারের ভিতরে এন সংখ্যক মলিকিউল আছে। এখন যেহেতু আমরা কাইনেটিক থিওরি অনুযায়ী কি জানি, যে যখন আমরা এরকম অনেক সংখ্যক মলিকিউল থাকবে একটা গ্যাসীয় অবস্থায়, তখন প্রতিটা মলিকিউলের মধ্যে একটা মোশন থাকবে, এবং মোশন থাকার কারণে তার মধ্যে একটা ভেলোসিটিও থাকবে, এবং এই ভেলোসিটিটার মান আমরা কি ধরছিলাম প্রিভিয়াসলি, ভেলোসিটির মানটা আমরা সি ধরছি। মনে করেন এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটার একটা ভেলোসিটি আছে c1 ধরলাম। এখন এই c1 ভেলোসিটি তিন অক্ষ বরাবর আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ওএক্স অক্ষ বরাবর, ওএক্স অক্ষ বরাবর আমরা যদি একটা ভেলোসিটি ধরি সেটা হবে u1, এবং ও ওয়াই অক্ষ বরাবর একটা ভেলোসিটি ধরলাম সেটা হচ্ছে v1, অ্যান্ড ও জেড অক্ষ বরাবর একটা ভেলোসিটি ধরলাম সেটা হচ্ছে w1। যদি আপনার কাছে জিনিসটা কনফিউজিং মনে হয়, আপনারা আমরা প্রিভিয়াসলি মিডিয়ার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারে যে ইয়াটা দেখছিলাম যে 2D মোশনের ক্ষেত্রে যে একটা বস্তু যখন বেগ থাকে, আমরা ও এক্স হরিজন্টাল একটা ভেলোসিটি নিই, অ্যান্ড ও ওয়াই বরাবর বা ভার্টিক্যাল একটা ভেলোসিটি নিই। কিন্তু এখানে আমরা যেহেতু 3D অবজেক্ট নিয়ে কাজ করতেছি, তার মানে তার তিনটা ভেলোসিটি আছে। তার মানে তার টোটাল তিন অক্ষ বরাবর ভেলোসিটি আছে। c1 ভেলোসিটিকে আমি তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ও এক্স অক্ষ বরাবর, একটা ও ওয়াই বরাবর, এবং ও জেড বরাবর, যেটাকে আমি ও u1 z1 ভালো আছে। এখন যদি এইটা c1 ভেলোসিটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে c1 যদি এর ভেলোসিটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কি বলতে পারি, c1 স্কোয়ার ইকুয়াল টু u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভেক্টরের সূত্র। যদি আপনার কনফিউজিং হয় দেন ভেক্টরের চ্যাপ্টারটা একটু রিক্যাপ করে নিয়ে এই সূত্রটাকে আমি 1 নং ধরলাম, অ্যান্ড এই ইকুয়েশনটা আমাদের সামনে লাগবে। এখন যেহেতু এই প্রতিটা মলিকুলের আমি ভর ধরে নিচ্ছি এম, এবং আমি ধরে নিচ্ছি যে এটার বেগটা হচ্ছে c1 এই পার্টিকুলার মলিকিউলের জন্য, সেক্ষেত্রে তার নিশ্চয়ই একটা ইয়া থাকবে, ভরবেগ থাকবে বা মোমেন্টাম থাকবে। সেক্ষেত্রে তার মোমেন্টামটা কি হবে, মোমেন্টামের সূত্র আমরা কি জানি, পি ইকুয়ালস টু এমভি, পি ইকুয়ালস টু এমভি। এখন আমি যদি u1 বরাবর তার মোমেন্টাম ধরি, সেই ক্ষেত্রে তার u1 বরাবর তার মোমেন্টামটা কি হবে, আমি জানি তার ভর হচ্ছে m, এন্ড তার u1 বরাবর তার বেগটাকে আমি যদি u1 ধরি, সেই ক্ষেত্রে m u1 হচ্ছে তার মোমেন্টাম। এখন দেখেন এই পার্টিকেলটা যদি মনে করেন এই পার্টিকেলটা এখানে আছে, এখন তার এই ওয়ালের সাথে তার কলিশন হলো, ওয়ালের সাথে কলিশন হওয়ার পরে কি হবে, তার বিপরীত দিকে আরেকটা বেগ থাকবে না, বিপরীত দিকে একটা বেগ থাকবে একই পরিমাণ, বিপরীত দিকে একটা বেগ থাকবে। তো সেই জিনিসটার সেই ক্ষেত্রে তার মোমেন্টামটা কি হবে, আমি এই প্রথমটাকে p1 ধরলাম, এন্ড দ্বিতীয় ক্ষেত্রে তার যে মোমেন্টামটা সেটা মাইনাস এম u1 হবে। কেন -1? কারণ এটা বিপরীত দিকে যেতেছে, আর u1 একই বেগে সে বিপরীত দিকে যেহেতু তার বেগটা আছে, সেক্ষেত্রে p1 এখানে মাইনাস। এখন তার এই দুইটা মোমেন্টামের যে পরিবর্তন আসে, সেটার মান কি হবে, সো চেঞ্জ অফ মোমেন্টাম হবে p1 মাইনাস p2। সে প্রথমে p1 মোমেন্টামে ছিল, এন্ড দেন তার কলিশনের পরে তার নতুন একটা মোমেন্টাম আসলো p2। সেই ক্ষেত্রে আমি চেঞ্জ অফ মোমেন্টামটা কি বলতে পারি, p2 মাইনাস p1। সেই ক্ষেত্রে p1 মাইনাস p2, p1 এর মানটা কি mu1, আর p2 এর মানটা কি মাইনাস মাইনাস mu2। এখানে একটা আরেকটা মাইনাস থাকবে, p2 এর মানটা মাইনাস mu2 কিন্তু। সো ওভারঅল আমার আলটিমেটলি রেজাল্টটা কি আসে, 2mu1। সো এটাই হচ্ছে আমার যে কোনো একটা পার্টিকেলের, যে কোনো একটা মলিকিউলের জন্য তার চেঞ্জ অফ মোমেন্টাম, যে কোনো একটা পার্টিকুলার মলিকিউলের চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে 2mu1, যেটাকে আমরা আপাতত পিও ধরতে পারি বা পি প্রাইম ধরতে পারি, ডাজন্ট ম্যাটার। এখন মনে করেন একটা বস্তু যদি এস পরিমাণ
দূরত্ব অতিক্রম করে, এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সে ভি ভেলোসিটিতে, সেক্ষেত্রে তার সময় কতক্ষণ লাগবে? মনে করেন একটা বস্তু ভি ভেলোসিটিতে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি? এস ইকুয়ালস টু ভিটি। এস ইকুয়ালস টু ভিটি। এখন তাহলে টি এর মানটা যদি আমি বের করি কি হবে? টি ইকুয়ালস টু, আমি ভিটাকে এই পাশে নিয়ে আসতেছি, তার মানে এস বাই ভি। এখন এই সিনারিওতে ক্ষেত্রে দেখেন যে একটা মলিকিউল যদি এখান থেকে যদি এতটুকু ওয়ালের সাথে আসে, ওয়ালের সাথে কলিশন করে, তাহলে তার টোটাল দূরত্ব অতিক্রম কত হবে? আমরা ধরে নিলাম তার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এল। সে এল দূরত্ব অতিক্রম করছে কত বেগে? এল দূরত্ব অতিক্রম করবে যদি ও এক্স অক্ষ বরাবর তার কলিশনটা হয়, তার মানে তার এল দৈর্ঘ্য অতিক্রম করতেছে ইউ ওয়ান বেগে। সেই ক্ষেত্রে এখন এই পার্টিকুলার যে মলিকুলটা নিয়ে আমরা কাজ করতেছি, সেই মলিকুলের ইয়া কত হচ্ছে, সেই মলিকিউলের আমাদের সময় কতক্ষণ লাগতেছে? টি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে আমার সময় লাগতেছে এল ডিভাইডেড বাই, এখানে এস এর মানটা কি? এল, যেহেতু সে এল পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। আর ভেলোসিটির মানটা কি হবে এখানে? ইউ ওয়ান, যেহেতু আমি ইউ ওয়ান নিয়ে কাজ করতেছি ইউ অক্ষ বরাবর জন্য। সো এটাই হচ্ছে তার। এখন আমাদের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যদি আমি বের করি, রেট অফ চেঞ্জ, অ্যাগেন এগুলো কিন্তু একটু ভেলোসিটি চ্যাপ্টার সাথে মিলস, যদি কনফিউজিং হয় তাহলে আপনারা একটু চ্যাপ্টারটা রিভাইজ দিয়ে আসতে পারেন। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে পি ডিভাইডেড বাই টি। পি এর মানটা আমরা কি বের করছি এখান থেকে? টু এম ইউ ওয়ান, তাই না? সো টু এম ইউ ওয়ান ডিভাইডেড বাই এল বাই ইউ ওয়ান। এখন আমি যদি ইউ ওয়ানটাকে পুরোপুরি ভাগ করি তাহলে কি আসতেছে? টু এম ইউ ওয়ান, এখানে ইন্টু এটা উল্টায় যাবে, সো ইউ ওয়ান ডিভাইডেড বাই এল। সো আলটিমেটলি আমার অ্যান্সারটা কি আসতেছে? টু এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল। সো আমার আলটিমেটলি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টটা আসতেছে টু এম ইউ ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন ইউ ওয়ানের জন্য আমি বের করলাম টু এম ইউ ওয়ান স্কোয়ার বাই এল। যদি আমি ভি ওয়ানের জন্য বের করি, ভি ওয়ানটা কি ছিল? ভি ওয়ানটা হইতেছে ও ওয়াই অক্ষ বরাবর, আমি তো ও এক্স অক্ষ বরাবর তার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের করছি। যদি আমি এখন ভি ওয়ান বা ও ওয়াই অক্ষ বরাবরের জন্য, ও ওয়াই অক্ষ বরাবর যদি তার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা বের করি, সেই ক্ষেত্রে আমার সেম ভাবেই আমি করতে পারি। আলটিমেটলি রেজাল্টটা আমার আসবে টু এম ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল। আর যদি আমি জেড অক্ষ বরাবর বের করি বা ডাব্লিউ ওয়ান বরাবর যদি বের করি, সেক্ষেত্রে আমার আসবে টু এম ডাব্লিউ ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল। একইভাবে আমি এই দুইটাও লিখতে পারি। সো আমার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ও ওয়াই অক্ষ বরাবর পেলাম, ও জেড অক্ষ বরাবর পেলাম এবং ও ওয়াই অক্ষ বরাবর পেলাম এবং ও এক্স অক্ষ বরাবরও পেলাম। তাহলে আমার টোটালটা কি হবে? ও এক্স, ও ওয়াই, ও জেড, এই তিনটা যদি আমি যোগ করে দিই তাহলেই আমার হয়ে যেতেছে না? তাহলে আমার টোটাল যে ইয়াটা থাকতেছে, টোটাল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটার মান কত আসবে? টু এম। আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু টু এম এল প্রত্যেকবারই কমন আসছে, জাস্ট ভিন্ন কোনটা? বেগের মানটা। ও ওয়াই এর জন্য, সরি, ও এক্স অক্ষ বরাবরের জন্য আমার ইউ ওয়ান, ও ওয়াই এর জন্য ভি ওয়ান, ও জেড এর জন্য হচ্ছে আমার কত? ডাব্লিউ ওয়ান। বাকি সব কিছু তো সেম, তাই না? সো তাহলে আমি টু এম ডিভাইডেড বাই এলটাকে কমন নিতে পারি। টু এম ডিভাইডেড বাই এল, আমি এটাকে কমন নিলাম, অ্যান্ড দেন এখান থেকে কি আসতেছে? ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লিউ ওয়ান স্কোয়ার। এখন দেখেন, আমার প্রিভিয়াসলি 1 নং সমীকরণে কি দেখে আসছি? 1 নং সমীকরণে আমরা দেখে আসছি যে এতটুকুর যোগফলের মান সি ওয়ান স্কোয়ার, আমরা এটাকে সি ওয়ান স্কোয়ার দিচ্ছিলাম। তাহলে আমি পরের লাইনে সিম্পলি কি লিখতে পারি? টু এম ডিভাইডেড বাই এল সি ওয়ান স্কোয়ার। এখন দেখেন, এটা হচ্ছে আমার একটা মলিকিউলের জন্য আমি টোটাল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের করছি একটা পার্টিকুলার মলিকিউলের জন্য। এখন যদি আমি সেকেন্ড মলিকিউলের জন্য বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার জাস্ট টু এম ডিভাইডেড বাই এল সি টু স্কোয়ার। আবার যদি থ্রি এর জন্য করতে হয় তাহলে টু এর জায়গায় জাস্ট সি থ্রি হবে। আমি যদি এবার এনতম মলিকিউলের জন্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের করতে চাই, সেক্ষেত্রে সেটা কি হবে? টু এম সি এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল। এখানে এন এর ভ্যালু 1 2 3 4 5 6 100 300 যে কোনো কিছু একটা হতে পারে। সোজা কথা, এনতম মলিকিউলের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হইতেছে টু এম সি এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এখন আমার কাছে প্রত্যেকটা মলিকিউলের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আছে। তাহলে আমি যদি বলি যে এন সংখ্যক মলিকিউলের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে? যদি এন সংখ্যক মলিকিউলের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের করতে চাই, সেক্ষেত্রে আমি সবগুলো যোগ করে দিতে পারি। এখানে ওয়ান এর জন্য, এটা টু এর জন্য, থ্রি এর জন্য, এভাবে এনতম যোগ করে দিতে পারি। তো আলটিমেটলি কি আসবে? আমার যেহেতু আমি এলটাকে কমন নিতে পারতেছি, টু এম ডিভাইড বাই এলটাকে আমি কমন নিতে পারতেছি, সো এটা আসলো। অ্যান্ড প্রত্যেকটা মলিকিউলের বেগ সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার, এভাবে আমার এনতম মলিকিউলের বেগ হইতেছে সি এন স্কোয়ার। তো এটাই হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এন এন সংখ্যক মলিকিউলের জন্য। এখন আমরা প্রিভিয়াসলি যখন দেখে আসলাম রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সেটার মান কি ছিল? সেটার মান ছিল সি ইকুয়াল টু রুট ওভার পুরোটার উপরে রুট
C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, অ্যান্ড দেন আমি বলছিলাম কি এনতম মলিকিউলের জন্য n স্কোয়ার অ্যান্ড দেন n সংখ্যক ডিভাইডেড বাই n। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমাদের এই ইকুয়েশন যেটা বের করছি সেখানে কিন্তু কোনো n নাই, কিন্তু আমার এই রুট মিন স্কোয়ার ভেলোসিটি দ্বারা যদি আমি এটাকে রিপ্লেস করতে চাই আমাকে একটা n আনতে হবে। সেই ক্ষেত্রে সলিউশন কি? সেই ক্ষেত্রে সলিউশন জাস্ট আমি উপরে দুই ভাগে ইয়া করে দিলাম। সো 2m, আমি এখানে উপরে একটা n আনলাম ডিভাইডেড বাই l। উপরে যদি আমি n আনি তার মানে nটাকে ব্যালেন্স করার জন্য আমি একটা নিচে n আনতে হবে, তাই না? সো সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমার যে মেইন ইয়াটা ছিল C1 স্কোয়ার, C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস এভাবে n সংখ্যক মলিকিউলের জন্য Cn স্কোয়ার ডিভাইডেড বাই n। তো আমার এখানে এই n এবং এই n কাটাকাটি যাচ্ছে, সো জিনিসটা আমার কোনো ইকুয়েশনে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমি কিন্তু অলরেডি রুট মিন স্কোয়ার ভেলোসিটির মধ্যে একটা অংশ পেয়ে গেছি। এখন আমার জাস্ট স্কোয়ারটাকে করতে হবে। এখন আমি এই রুটটাকে যদি এই সাইডে আনি, যদি আমার এই রুটটা এক্সিস্ট না করে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেটাকে সি স্কোয়ার দিতে পারি না? সি স্কোয়ার আমি বর্গ করে দিলাম, সেক্ষেত্রে সি স্কোয়ার ইকুয়াল টু C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস Cn1। তাহলে আমি এখানে আলটিমেটলি কি লিখতে পারি, 2m n ডিভাইডেড বাই l সি স্কোয়ার। এটাই হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আমরা যদি যখন পুরোটাকে সমষ্টি বের করি, আপনি যদি প্রমাণে যদি এতটুকু বের করতে বলে তাহলে তখন এতটুকু বের করলেও হবে, কিন্তু প্রমাণে আপনার যদি একটু এক্সটেন্ড করে বলে যে না আমাকে আরো সম্পর্ক দেখাতে হবে কাইনেটিকের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা দেখাবো। এখন আপনারা একটু নিউটনের সেকেন্ড লটাকে রিকল করি। নিউটনের সেকেন্ড ল কি বলছিল, যে কোনো একটা মোশনের থাকা বস্তুর মধ্যে তার যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম থাকবে সেটা তার উপর অ্যাপ্লাইড ফোর্সের সমান হবে। সো কোনো একটা, এই ক্ষেত্রে দেখেন আমাদের এই কন্টেনারের মধ্যে যে বল প্রয়োগ করা হয়েছে সেক্ষেত্রে কি হবে আমরা কি জানি, সেক্ষেত্রে যে বল প্রয়োগ করা হয়েছে তার মধ্যে একটা প্রেশার হবে একক ক্ষেত্রফলের জন্য। আমরা কি জানি P ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ। এখন আমি যদি এফ এর মানটা বের করি, এফ এর মানটা কি হবে, এফ এর মান হবে পি এ। তো আমার কাছে প্রেশারের মান আছে অ্যান্ড এর মানটা বের করতে হবে। এখন এইখানে দেখেন এটা একটা ঘনক, কিন্তু ঘনকের আমরা প্রতিটা সাইডের মান কি জানি এল, তার মানে তার প্রতিটা ওয়ালের এরিয়ার মান কি হবে, প্রতিটা ওয়ালের এরিয়ার মান হবে 6l স্কয়ার। এটা ঘনকের সূত্র, কিন্তু ঘনকের প্রতিটা ওয়ালের এরিয়ার মান হবে 6l স্কয়ার, 6l স্কয়ার। তো আমি এখানে জাস্ট ডিরেক্টলি লিখতে পারি F ইকুয়াল টু পি এ, পি এর বদলে আমি লিখলাম P ইন্টু 6l স্কয়ার। এখন আমি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী বলতে পারি তার যে এই এখানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আপনারা যদি দেখেন সেটাকে কিন্তু আমরা একেবারে বল বলে থাকি। সো আলটিমেটলি এই দুইটা সমান হবে। সো আমি কি লিখতে পারি P ইন্টু 6l স্কয়ার ইকুয়াল টু, আমার এখান থেকে কত আসছে, 2m n ডিভাইডেড বাই l ডিভাইডেড বাই ইন্টু c স্কয়ার। এখন দেখেন এখান থেকে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা থেকে আমরা এখন আমার মেইন সূত্রটাতে, এখন এখানে l স্কয়ার এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, P ইকুয়াল টু, এখানে দেখেন তাহলে P ইকুয়াল টু 2m n c স্কয়ার ডিভাইডেড বাই l ইনটু ডিভাইডেড বাই l ইনটু 1/6 l স্কয়ার। সো এখানে দেখেন আমার l স্কয়ার ইনটু l আসবে, l কিউব আসবে আমার, অ্যান্ড এখানে 2m এখানে আছে 1/3। সো আমি আলটিমেটলি লিখতে পারি 1/3, লিখতে পারি 3 ইনটু l কিউব, 3 ইনটু l কিউব, এখানে m তার মধ্যে থাকবে অ্যান্ড দেন mn, আর এটা c হবে অ্যাকচুয়ালি 2m c স্কয়ার। আচ্ছা, যেহেতু 2 এবং 6 থেকে আমার 3 আসে। এখন দেখেন আমার এই 1/3 যেটা আছে, 1/3 তো তার মতোই থাকবে, সরি 1/3 তার মতোই থাকবে। সো আমার জিনিসটা কিরকম আসে, p ইকুয়াল টু 1/3 ইন্টু mn c স্কয়ার। এখন আমি এল কিউবটাকে আলাদা কেন করলাম, আপনারা একটু প্রিভিয়াসলি এখানে আসেন, আমি এখানে বলছিলাম যে এই যে ঘনকটা, ঘনকের মধ্যে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে তার যে ইয়াটা টোটাল ইয়ার মানটা, ভলিউমের মানটা, সেটা কিন্তু এল কিউব হবে। এটা ঘনকের সূত্র। সো এখানে আমার কাছে কি আছে, এল কিউবের মান আছে, তার মানে এল কিউবকে কি বলতে পারি, এখানে যে এল কিউবটা আছে সেটাকে আমি ভি বলতে পারি না, ভি ইকুয়াল টু এল কিউব, ভি ইকুয়াল টু এল কিউব, যেটা আমি প্রিভিয়াসলি বলে আসছি। তো এখন আমি এই ভিটাকে এই সাইডে যদি নিয়ে আসি তাহলে কি হয়, পি ভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার। এতটুকু কিন্তু আমার অলরেডি একটা প্রমাণ হয়ে গেছে, এখানে আপনার এতটুকু আপনার প্রমাণে আসতে পারে। এখন দেখেন পিভি ইকুয়াল টু, একটা জিনিস আপনারা প্রিভিয়াসলি এইচএসসি হয়তো পড়ে থাকবেন যে কোনো একটা মলিকুলের এম এর মান এম ইকুয়াল টু এম এন, আণবিক ভর সমান ইকুয়াল টু তার যে মাসটা থাকে এবং তার এন সংখ্যক মলিকুল। এটা আপনারা হয়তো এইচএসসি বা এসএসসি কেমিস্ট্রিতে পড়ে থাকবেন। তো সেক্ষেত্রে আমি এটাকে রিপ্লেস করে দিতে পারি 1/3 ইন্টু এম সি স্কয়ার। সো অ্যাগেন এটাও আপনার প্রমাণে কিন্তু এতটুকু প্রমাণ করতে পারে, এতটুকু প্রমাণ করতে বলতে পারে, আবার বলতে পারে যে এটার সাথে ঘনত্বের
সম্পর্কে দেখো, এই ইকুয়েশনের মধ্যে ঘনত্বের সম্পর্কে দেখো। যদি ঘনত্বের সম্পর্কে দেখাতে বলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এখানে যে ভিটাকে আছে আমি জাস্ট ভিটাকে এই সাইডে নিয়ে আসবো। সো পি টু 1/3 and then m বাই ভি। আমরা ঘনত্ব কি জানি, রো ইকুয়ালস টু m বাই ভি, তাই না? সো আমি m বাই ভিটাকে জাস্ট ইয়াতে কনভার্ট করে দিলে তো হয়ে গেল। সো পি ইকুয়ালস টু 1/3 রো সি স্কয়ার। তো আমাদের প্রমাণে এতটুকু আবার আসতে পারে। তো এই জন্য প্রমাণটা পুরোটাই শিখে রাখা ভালো। যদি আপনাকে বলে যে ঘনত্ব পর্যন্ত প্রমাণ করতে হলে আপনি এতটুকু প্রমাণ করে দিবেন, যদি বলে যে এম সি স্কোয়ার এতটুকু প্রমাণ করতে হলে এতটুকু করবেন। তো এটাই ছিল আমাদের ইকুয়েশন অফ প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাকর্ডিং টু কাইনেটিক এনার্জি। এই প্রমাণটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। তো এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন।